এই যুদ্ধটা আর 15 দিন টেনে নেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর ইকোনমির নাই। মানে পৃথিবীর ইকোনমিটাই খুব বড় আকারে সাফার করবে, আমেরিকান ইকোনমি বড়ভাবে সাফার করবে। এবং আমেরিকার প্রশাসনের ভিতরে এখন বড় একটা বিভেদ দেখা দিছে যে আমেরিকার প্রশাসনের একটা বড় অংশ মনে করে যে এই যুদ্ধটা কোনোভাবেই আমেরিকার স্বার্থ রক্ষা করছে না, আমেরিকার পারপাস সার্ভ করছে না, এটা ইসরায়েলের পারপাস সার্ভ করছে। ইরান সার্ভাইভ করবে। দেখেন, পৃথিবীতে হাতে গোনা দু একটা দেশ আছে, পৃথিবীতে হাতে গোনা দু একটা দেশ আছে, তার ভেতরে যেমন ইরান, জাপান, এরকম হাতে গোনা কিছু দেশ আছে যারা তাদের কালচারটাকে ওন করে এবং যারা তাদের আইডিওলজিক্যাল আইডেন্টিটি, তাদের কালচার, এগুলার জন্য জীবন দিতে পারে। তো এ কারণেই বলছি। আর ইরানের জন্য এটা হলো সার্ভাইভালের যুদ্ধ। ইরানের জন্য প্রথমত ট্রাম্প যেটা আশা করেছিল এবং তাকে সেভাবেই তার যারা অ্যাডভাইজার ছিল, ইনক্লুডিং ইসরায়েলি ম্যানেজমেন্ট, ইসরায়েলি লবি, তারা তাদেরকে বুঝিয়েছিল যে যে মিশনে তারা যাচ্ছে এটা 2-3 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। এবং এটা ট্রাম্প নিজে এক্সপ্রেস করেছে, আমি আজকেও এই ভিডিওটা দেখেছি, যে 2-3 দিনের ভিতরে এটা শেষ হয়ে যাবে। এবং ইরানের একটা বড় জনগোষ্ঠী আছে যারা এই বর্তমান সরকারের উপরে, ইসলামিক রিপাবলিক, ইরানিয়ান ইসলামিক রিপাবলিক যে প্রশাসন যেটা আছে, এদের উপরে খুব খুব মানে অসন্তুষ্ট আছে। তো তাদের শীর্ষ নেতাদেরকে রিমুভ করে দিতে পারলেই ইরানের লক্ষ লক্ষ বিপ্লবী মানুষ তারা রাস্তায় নেমে আসবে। এবং ট্রাম্প ইরানে পৌঁছালে ট্রাম্পকে নাকি ফুলের মালা দিয়ে বরণ করা হবে, এভাবেই ট্রাম্পকে নাকি বলা হয়েছিল। ট্রাম্প নিজে এটা ক্লেম করছেন যে 3 দিন পরে তো আমার ইরানের রাস্তায় নেমে ফুলের মালা গ্রহণ করার কথা, কিন্তু সেখানে সবকিছুই তো ব্যাকফায়ার করছে। তো তো এখন ইরানের জন্য কোনো স্ট্র্যাটেজি কাজ করছে না, ইরানের জন্য কোনো স্ট্র্যাটেজি কাজ করছে না, কাজ করে নাই। তাদের প্রথমেই যে বিষয়টা ছিল, এই ভুলটা তারা সবসময় স্বীকার করছেন যে তারা ইরানের রেজিম চেঞ্জ করতে চেয়েছেন এবং তারা হাড়ে হাড়ে এটা টের পাচ্ছেন, বিশেষ করে ইরান এবং ইসরায়েল, যে রিজিম চেঞ্জ করা যায় না। এক্ষেত্রে আমি ছোট একটা উদাহরণ দিই, যে আমাদের যেমন আমার বয়সে আমি এই গাজার থেকে এত বেশি সাফার করতে দেখি নাই। বিশেষ করে গত 3 বছরে, গত 2.5 বছরে এই গাজা স্ট্রিপের উপরে যেভাবে, যত নৃশংসভাবে ইসরায়েলিরা বোমা বর্ষণ করেছে, প্রায় 70,000-এর বেশি মানুষ মারা গেছে, তাদের চিকিৎসা করতে দেয় নাই, তাদের খাবার পৌঁছাতে দেয় নাই, কোনো ধরনের এইড সেখানে পৌঁছাতে দেয় নাই। মানে এরকম নৃশংস নির্যাতন আমরা আমাদের জীবন দশায় কোনো দেশে দেখি নাই, কোনো জনগোষ্ঠীর উপরে দেখি নাই। সেই গাজাতেই রেজিম চেঞ্জ করা সম্ভব হয় নাই ইসরায়েলের পক্ষে। তো সেখানে ইরান তো একটা বড় দেশ, তো এই রেজিম চেঞ্জ করা ডিফিকাল্ট, যায় না এটা। তো আর দ্বিতীয়ত, ইরান যেভাবে যুদ্ধটা শুরু করেছিল, ইরান আমেরিকার সাথে তাদের মিলিটারিলি ফেস করে নাই, আমেরিকার অর্থনৈতিক সব থেকে দুর্বল জায়গাগুলোতে সে আঘাত করেছিল। তার ভিতরে একটা আছে হরমুজ, তারপরে মিডিল ইস্টের তার যত ওই স্থাপনা ছিল। তো এ কারণেই এই যুদ্ধটা আর বিয়ার করার ক্ষমতা আমেরিকার নাই। এবং যেটা আমি জানলাম, ইভেন এটা ইকোনমিস্ট ম্যাগাজিনে এসেছে, একটা বিখ্যাত ম্যাগাজিন, ওয়াল স্ট্রিট জার্নালে এসেছে, নিউ ইয়র্ক টাইমসে এসেছে, যে বিষয়টা হলো যে এই যুদ্ধটা আর 15 দিন টেনে নেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর ইকোনমির নাই। মানে পৃথিবীর ইকোনমিটাই খুব বড় আকারে সাফার করবে, আমেরিকান ইকোনমি বড়ভাবে সাফার করবে। এবং আমেরিকার প্রশাসনের ভিতরে এখন বড় একটা বিভেদ দেখা দিছে যে আমেরিকার প্রশাসনের একটা বড় অংশ মনে করে যে এই যুদ্ধটা কোনোভাবেই আমেরিকার স্বার্থ রক্ষা করছে না, আমেরিকার পারপাস সার্ভ করছে না, এটা ইসরায়েলের পারপাস সার্ভ করছে। আমেরিকা ইসরায়েলের জন্য একটা যুদ্ধ করছে, যে যুদ্ধে আমেরিকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যে যুদ্ধে আমেরিকার সৈনিকরা মারা যাচ্ছে। এটা তো একটা ব্যাপার গেল। দ্বিতীয় ব্যাপারটা হলো যে আমেরিকা এখন দেখছে যে মোটামুটি একটা ফলাফল অর্জনের জন্য তাকে এখন তাকে কিছু সৈনিক পাঠানোর প্ল্যান করেছে, যে বুটস অন দি গ্রাউন্ড বলে আর কি। তো তাদের মেইন উদ্দেশ্যটা এখন ইরানের খার দ্বীপ একটা আছে, 8 কিলোমিটার লম্বা একটা দ্বীপ, ছোট একটা দ্বীপ। এটা হলো ইরানের সব থেকে বড় তেল ক্ষেত্র এবং ইরানের অর্থনীতির প্রাণ কেন্দ্র বলা হয় এটা।
যে এবং এটা ঠিক যে এই খার দ্বীপটা দখল করে নিতে পারলে ইরানের অর্থনীতির প্রচন্ড প্রচন্ড ক্ষতি হবে, এবং আমেরিকা বিশ্বাস করে যে এই খার দ্বীপটা দখল করে নিলেই ইরানের অর্থনীতির এত ক্ষতি হবে যে ইরান তখন হাঁটু গেড়ে বসে আমেরিকার কাছে মাপ চাইবে, অনেকটা এরকম আর কি। এই কারণেই তারা একটা প্ল্যান করেছে যে খার দিকটা দখল করবে, এবং যে কারণে তারা প্রায় 2 থেকে 3 হাজার তারা একটা মেরিন প্যারাট্রুপার পাঠানোর পরিকল্পনা করেছে তাদের 82 প্যারা ব্রিগেড থেকে আর কি। সেখানে আবার মিলিটারি থিঙ্কাররা বলছেন যে এই খার দ্বীপটা অলরেডি একটা বুবি ট্র্যাপের মতো। সেখানে আমেরিকান সৈন্যরা 2000 পৌঁছালেও তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে তারা খার দ্বীপটা দখল করে তাদের কন্ট্রোলে নিয়েছে, বাট এই কন্ট্রোলটা বেশিক্ষণ নিয়ে রাখতে পারবে না, কারণ সেখানে প্রচুর মিসাইল অ্যাটাক হবে, ড্রোন অ্যাটাক হবে, ইরানিয়ান আর্টিলারি অ্যাটাক হবে। তো আলটিমেটলি ওই খার দ্বীপটা ইরানের জন্য, আমেরিকার জন্য একটা কিলিং গ্রাউন্ড হয়ে যাবে। তো তার মানে ওই খার দ্বীপে যে সৈন্যরা থাকবে তাদের প্রোটেকশনের জন্য খার দ্বীপের পেছনে এই যে কোস্টাল এরিয়া আছে সেটাকেও দখল করতে হবে, এবং তার জন্য কোস্টাল এরিয়ার পিছনে একটা মাউন্টেন এরিয়া আছে, অত্যন্ত রকি এরিয়া, পাহাড়ের, ওই এরিয়াটা দখল করতে হবে। আদারওয়াইজ কোনোভাবে ওই খার দ্বীপটা দখল করা, কন্ট্রোলে রাখা সম্ভব হবে না। তার মানে অনেক সংখ্যক সৈন্য আস্তে আস্তে পাঠাতে হবে, এবং ইরানের সাথে মোটামুটি একটা মোটা দাগে একটা স্থলযুদ্ধ শুরু হয়ে যাবে। এইখানে পণ্ডিতরা বলছেন যে এভাবেই শুরু হয়। ভিয়েতনামে 1965 সালে মাত্র 3,000 আমেরিকান মেরিন সৈন্য পাঠানো হয়েছিল একটা স্পেশাল অপারেশনে। আপনার নাডাং একটা জায়গা আছে সেইখানে, যে খুব কুইক টাইম যাবে এবং শর্ট টাইমে মিশনটা শেষ করে চলে আসবে। তারা এই মিশনটা করতে পারে নাই, ফেল করেছিল, এবং তারপরে আরো সৈন্য পাঠানো লাগে, আরো সৈন্য পাঠানো লাগে, এবং 4 বছর পরে দেখা গেল যে ভিয়েতনামে আমেরিকার প্রায় 500,000, প্রায় 5 লাখ সৈন্য, আমেরিকার সৈন্য ভিয়েতনামে, এবং ভিয়েতনাম থেকে কিভাবে পরাজয় বরণ করে ফেরত আসতে হয়েছে এটা আমরা সবাই জানি। তো এই কারণেই এই কারণেই আমেরিকার মানে আমেরিকার যারা স্ট্র্যাটেজিস্ট আছেন তারা দেখছেন যে এই সৈন্য না পাঠালেও কোনো একটা রেজাল্ট পাওয়া সম্ভব না, আর দ্বিতীয়ত সৈন্য পাঠানোর পরেও এই যুদ্ধটা একটা প্রলং হয়ে যাওয়ার কথা, এবং সেখান থেকেও মানে জয় লাভ করে ফেরত আসার সম্ভাবনাটা খুব একটা দেখা যাচ্ছে না। তো এই বিষয়টা তো গেল। এবার যদি আমি আপনার ওই যে তেলের বিষয়ে যদি আমি একটু বলি, তার আগে একটা বিষয় নিয়ে বলতে চাই যে আজকে যেহেতু 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, তো এই বিষয়ে আমি বাংলাদেশের সকল মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। একই সাথে আমি এই বিষয়টাও আমাদের রাজনীতিবিদদেরকে বলতে চাই, সকল রাজনৈতিক দলের কাছে, যে দেখেন এই মুক্তিযুদ্ধটা আমাদের সব থেকে বড় অর্জন, বাংলাদেশের সব মানুষের সব থেকে বড় অর্জন, এবং এটা আমাদের একটা গৌরবের বিষয়। এই বিষয়টা নিয়ে গত 55 বছরে এত বেশি রাজনীতি করা হয়েছে, আমাদের রাজনীতিবিদরা করেছেন, এই মুক্তিযুদ্ধটাকে এত বেশি বেচাকেনা করা হয়েছে যে যেটা মনে হয় পৃথিবীর কোনো সভ্য দেশে আগে করা হয় নাই। তো আমরা এই মুক্তিযুদ্ধের চেতনা কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে নতুন কোনো ন্যারেটিভ কিংবা কোনো কিছু আমাদেরকে বলার দরকার নেই। আমরা আমাদের মুক্তিযুদ্ধ বুঝি, আমরা আমাদের ইতিহাস আমরা যেটা জানি, এই নতুন আর কোনো ন্যারেটিভও আমাদের কাছে করার দরকার নাই। আর দ্বিতীয়ত এই 55 বছর 54 বছর পরে এই মুক্তিযুদ্ধের নামে রাজনীতি করে আমাদের দেশের ভিতরে কোনো ধরনের বিভাজন করার দরকার নাই। আর একের সাথে ওই বিভাজনটা করবেন না প্লিজ। আমরা মুক্তিযুদ্ধকে আমাদের সম্মানের জায়গায় রাখতে চাই, এবং আমরা সামনে এগিয়ে যেতে চাই। এবং একই সাথে আমি সকল রাজনীতিবিদদের বলছি, সকল দলের, যে আমাদের জীবন দশায় আমি আমাদের সব থেকে প্রিয় যে দুজন রাজনৈতিক নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এবং ম্যাডাম খালেদা জিয়া ছিলেন, কিছুদিন আগে শহীদ হলেন। আচ্ছা, ওনারা মুক্তিযুদ্ধটাকে কোন অ্যাঙ্গেলে দেখেছেন? ওনারা মানুষের বিভাজনটা কি করেছেন? ওনারা মানে কিভাবে ইনক্লুসিভ রাজনীতি করেছেন সবাইকে নিয়ে? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে বড় মুক্তিযুদ্ধ তো আর বাংলাদেশে ছিল না। তা আমরা যেন ওনাদের থেকে শিক্ষা নিই এবং সেই আঙ্গিকে রাজনৈতিক ভাবে সামনে এগিয়ে যাই। এবার তেলের বিষয়ে যদি একটু কথা বলি, যে দেখেন যে কোনো তেলের বিষয়টা একটু বলার আগে একটা বিষয় আমি যেটা বলেছিলেন আপনার আলোচনায়, যে 15 দিনের মতো যুদ্ধ টেনে নেওয়ার ক্ষমতা আমেরিকার নাই বা পুরো বিশ্বেরই অর্থনীতির নাই।
ইরানের আসলে কতটুকু ক্ষমতা ছিল? কারণ যেহেতু তারা ২৬-২৭ দিন ধরেই যুদ্ধটা টেনে নিয়ে আসতেছেন, শেষ পর্যন্ত কি তারা সারভাইভ করতে পারতেন কিনা আমেরিকার সঙ্গে? ইরান সার্ভাইভ করবে। দেখেন, পৃথিবীতে হাতে গোনা দু একটা দেশ আছে, পৃথিবীতে হাতে গোনা দু একটা দেশ আছে, তার ভেতরে যেমন আহ, ইরান, জাপান, এরকম হাতে গোনা কিছু দেশ আছে যারা তাদের কালচারটাকে ওন করে এবং যারা তাদের আইডিওলজিক্যাল আইডেন্টিটি, তাদের কালচার, এগুলার জন্য জীবন দিতে পারে। তো এ কারণেই বলছি, আর ইরানের জন্য এটা হলো সার্ভাইভালের যুদ্ধ। ইরানের জন্য এটা হলো সার্ভাইভালের যুদ্ধ, কোনো চয়েস না। তো আর এই এই সার্ভাইভালের যুদ্ধ, এই যুদ্ধের সফলতার জন্য সব থেকে বেশি দুইটা জিনিস লাগে। একটা হলো একটা ন্যাশন ইউনিটি লাগে, জাতিগত একটা ইউনিটি, যে ইউনিটিটা ইরানের আছে। আর দ্বিতীয়ত হলো যে আমরা দেখেছি, আমি আরো দুইটা টক শোতে বলেছিলাম, এই 4 দিন আগের ঘটনা, যে ইরানের কয়েকটা বড় শহরে আহ, মহিলারা মিছিল করেছেন, অনেক মানুষ প্রসেশন মিছিল করেছেন, মিছিলের আকারে। সেখানে অনেক মহিলারা ছিল, প্রচুর বয়স্ক মহিলারা ছিলেন। তারা আবেদন করছে যে ইরান সরকার যেন কোনোভাবেই কম্প্রোমাইজ না করে, আমেরিকা ইসরায়েলের সাথে যেন কম্প্রোমাইজ না করে, তারা যেন যুদ্ধ চালিয়ে যায়। কারণ ইরানের জনগণ জানে যে এই যে যুদ্ধটা এখন চলছে, এইটাকে যদি একটা পার্মানেন্ট শেপ না দেওয়া যায়, তবে এই যুদ্ধ ঘুরে ফিরে বারবার আসবে এবং ইরানের আহ, এই ক্ষতিগুলো হবে। তো এই কারণেই ইরান তাদের এক্সিস্টেন্সের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে যুদ্ধ করে যাচ্ছে, এটা তাদের কালচার। এইটা, এটা থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে এবং এটা থেকে ইরান পিছিয়ে আসবে না। এবং ওদের মিলিটারিতে বলি, ওদের আইআরজিসি তে বলি, এবং ওদের যে বর্তমান প্রশাসনিক যে কাঠামো আছে, সেখানেও তারা এমন ভাবে সাজিয়েছে যে শীর্ষ নেতারা মারা গেলেও অসুবিধা নাই। ওই পাইপ লাইনে ওদের সিস্টেমটা এরকম ভাবে তারা তৈরি করেছে, ওই পাইপ লাইনে ওরকম যোগ্য আসবে এবং আহ, এই যুদ্ধ তারা চালিয়ে নিয়ে যাবে। এবং আরেকটা বিষয়ও বলে রাখি, যে ইরানের যে টোটাল স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু লং টার্ম যুদ্ধের হিসাব করেই তৈরি করা। তো ইরান ইরান চায় যে এই যুদ্ধটা দীর্ঘ হোক, ইরান চায় যে এই যুদ্ধটা দীর্ঘ হোক। আমেরিকার জন্য প্রত্যেকটা পদক্ষেপ যেন অনেক বেশি কস্টলি হয়ে যায়। আমেরিকা ছোট ছোট সাফল্য পাবে, এবার ওই সাফল্যের জন্য তাকে অনেক বেশি ব্যয় করতে হবে, প্রত্যেকটা সাফল্য এত বেশি কস্টলি হয়ে যাবে এবং যেটা আনবিয়ারেবল হয়ে যাবে। আর আমি যেটা 15 দিনের কথা বললাম, এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড এর বড় বড় ইকোনমিস্টদের কথা, যে এই যুদ্ধটা যদি 15 দিন চলে, হরমুজ যেন যদি 15 দিন বন্ধ থাকে। হরমুজ তো শুধু না, দেখেন, এই এন্টায়ার মিডিল ইস্টে কিন্তু কোনো প্লেন চলছে না, এয়ারলাইন যাচ্ছে না, এন্টায়ার মিডিল ইস্টটা ব্লক আছে। তো এরকম। তো তাহলেই বিশ্ব ইকোনমির যে ক্ষতিটা হবে, বিশ্ব ইকোনমির যে ক্ষতিটা হবে, এইটা ক্যারি করার ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার তো ক্ষতি হচ্ছে, আমেরিকারও নাই, সারা বিশ্বেরও নাই। এ কারণেই এই 15 দিনের ভিতরেই আপনি এই যুদ্ধের একটা গতিপথ দেখতে পাবেন। এবার আমি তেল নিয়ে যেটা বলছিলাম, তেলের আগে আমি একটা ছোট উদাহরণ দিই, যেটা হলো সিঙ্গাপুরের। দেখেন, সিঙ্গাপুর কে সিঙ্গাপুর বড় কোনো জোটে নাই, সিঙ্গাপুর একটা দেশ, সে আমেরিকার সাথেও তার সুসম্পর্ক আছে, রাশিয়ার সাথেও তার সুসম্পর্ক আছে, অস্ট্রেলিয়ার সাথেও তার সুসম্পর্ক আছে। তো সিঙ্গাপুরকে অনেকগুলা ইস্যুতে যখন বলা হলো যে কয়েকটা গ্রুপে জয়েন করার জন্য আমেরিকার সাথে কিংবা এটা, সিঙ্গাপুর প্রশাসন অত্যন্ত স্মার্টলি বলে দিল যে দেখো, আমরা ছোট একটা দেশ, আমাদের কোনো একটা পরাশক্তির সাথে শত্রুতা করার ওই 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 মানে ওই ক্যাপাবিলিটি আমাদের নাই। এ কারণে আমরা আদর্শগতভাবে হয়তো তোমাদের সাথে আছি, বাট বন্ধু হিসাবে আছি, বাট আমরা কাউকে শত্রু বানাতে চাই না। আমি কেন এই প্রসঙ্গটা বললাম, যে এখানেই সিঙ্গাপুরের লিডারশিপ, তার দূরদর্শিতা এবং তার ক্যাপাবিলিটি, এগুলো প্রমাণ পায়। তো এই যে এই ইরান যুদ্ধটা এত সহজে থামবে না, কিন্তু আপনি দেখবেন এই তেলের ক্রাইসিসে চার চার ধরনের দেশ খুঁজে পাবেন। যে এক ধরনের দেশ, তারা হ্যাঁ, আমি আর 2 মিনিটে শেষ করে দিব, যে যে তারা এই তেলের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে। কিছু দেশ পাবেন অল্প ক্ষতিগ্রস্ত হবে, কিছু দেশ পাবেন ক্ষতিগ্রস্ত হবে না, আবার কিছু দেশ পাবেন এর ভিতরেও লাভ করবে। যেমন যে ইউক্রেনের যুদ্ধের সময়ও তেলের ক্রাইসিস হয়েছিল, তখন সব থেকে বেশি লাভ করেছিল আপনার চায়না এবং ইন্ডিয়া। তো এইখানেই আমাদের
এই প্রশাসনিক ক্যাপাবিলিটিটা চলে আসে, যে আমাদের প্রশাসনিক ক্যাপাবিলিটি কেমন, আমাদের ডিপ্লোম্যাটিক ক্যাপাবিলিটি এবং অ্যাবিলিটিটা কেমন, আমাদের আমাদের যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিটা কেমন। তো এখন এই ইউক্রেনের যুদ্ধের সময় ইন্ডিয়া তেল কিনেছিল ইরানের কাছ থেকে এবং রাশিয়ার কাছ থেকে অল্প দামে, ইন্ডিয়া অনেক লাভ করেছিল, আর আমরা তেল কিনেছিলাম ইন্ডিয়ার কাছ থেকে, মানে আমাদের কাছ থেকেও ইন্ডিয়া লাভ করেছিল। তো এখানেই আমি দুইটা বিষয় দিকে তাকিয়ে আছি, যে একটা হলো আমাদের ক্যাপাবিলিটি, আমাদের এই সরকারের ক্যাপাবিলিটি, তাদের ফরেন অ্যাফেয়ার যারা হ্যান্ডেল করে তাদের ক্যাপাবিলিটি, এবং দ্বিতীয়ত হলো আমাদের ম্যানেজমেন্ট, আমাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট। আপনি এখন যেটা দেখছেন, যে কোনো পেট্রোল পাম্পের দিকে তাকান, কিংবা যে পরিমাণে আমরা লাইন দেখছি, এটা কেওয়াজ দেখছি, হেফাজত দেখছি, আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা, যদি মনে করেন দেশে কোনো সরকার নাই, তাহলে তো এরকমই হইতো। মানে ওই পেট্রোল পাম্পে যে হাজার হাজার মানুষ লাইন দিয়ে আছে কয়েক কিলোমিটার দীর্ঘ তেলের জন্য, তো এইখানে আমরা সরকারের এফিসিয়েন্সি তো দেখছি না, আমরা রেশনিং সিস্টেম দেখছি না, আমরা মনিটরিং দেখছি না। তো আমাদের ওই বিষয়গুলো আমি অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি। অবৈধভাবে কেউ কি তেল মজুত করছে নাকি, তারপরে এই পুরা বিষয়টাকে ডিজিটালাইজ করা যায়, শুধু কথা শুনছি। আমাদের এক মন্ত্রী বলছেন যে পেট্রোল পাম্পে তেল না থাকলে আমাকে ফোন দিবেন, তো উনি কি, মানুষ ফোন দিলে কি আমি ফোন ধরবেন? আর এক মন্ত্রী বলছেন যে তেলের কোনো স্বল্পতা নাই। তো তেলের কোনো স্বল্পতা নাই, তার মানে কি ম্যানেজমেন্টের স্বল্পতা, তার মানে কি নিরাপত্তার স্বল্পতা, তার মানে কি মনিটরিং এর স্বল্পতা? তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, আমি এইটুকু বলে এখন শেষ করছি।